নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আজকের গল্প হুমায়ুন আহমেদের নিশিকাব্য। গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে নিশিকাব্য। পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জ্যোৎস্না হয়েছে। চিকচিক করছে চারদিক। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এরকম জ্যোৎস্নায় মন খারাপ হয়ে যায়। বেশ রাত হয়েছে, খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে। চারদিক ভীষণ চুপচাপ। শুধু আজিজ সাপ খেলানোর সুরে পরীক্ষার পড়া পড়ছে। পরীর এখন কিছু করার নেই। সে একাকী উঠোনে দাঁড়িয়ে রইল। কি করছো ভাবি? পরী ঘাড় ফিরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে। সে হালকা গলায় বলল, ঘুমোবে না ভাবি? ঘুমোবো, দাঁড়া একটু। কি চমৎকার জ্যোৎস্না দেখলি? হুম। আয় রুনু, তোকে একটা জিনিস দেখাই। কি জিনিস? ওই দেখ, জাম গাছটার কেমন ছায়া পড়েছে। অবিকল মানুষের মতো না? হাত পা সবই আছে। ও মা, তাই তো! রুনু তরল গলায় হেসে উঠল। পরি বলল, কুয়োতলে একটু বসবি নাকি রে রুনু? চল বসি গিয়ে। তোমার মেয়ে জেগে ওঠে যদি? বেশিক্ষণ বসবো না, আয়। কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে। তার দুপাশে দুটো প্রকাণ্ড শিরীষ গাছ। জায়গাটা বড় নিরিবিলি। রুনু বলল, কেমন অন্ধকার দেখছো ভাবি? ভয় ভয় লাগে। দূর, ভয় কিসের? বেশ হাওয়া দিচ্ছে, তাই না? হ্যাঁ। দুজনেই কুয়োর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল। ঝির ঝির বাতাস বইছে। বেশ লাগছে বসে থাকতে। পরি কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হাসছো কেন ভাবি? এমনি। রাস্তায় একটু হাঁটবি নাকি? কোথায়? চল না, হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই। বেশ লাগছে না জ্যোৎস্নাটা? রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল, দেখো ভাবি, কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটায়। শিরীষ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে, সেখানে সাদা মতন কি একটা যেন নড়ে উঠল। কে? কে ওখানে? কথা বলো না যে, কে? কেউ সাড়া দিল না। রুনু পরীর কাছে সরে এলো। ফিসফিস করে বলল, ভাবি, ছোট ভাইজানকে ডাক দাও। তুই দাঁড়া না, আমি দেখছি। ভয় কিসের এত? সাহস দেখাতে হবে না ভাবি, তুমি ছোট ভাইজানকে ডাকো। শিরীষ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল। হাসির শব্দ শুনেই রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল, বড় ভাইজান এসেছে, বড় ভাইজান এসেছে। পর মুহূর্তেই সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে। আনিস সুটকেস কলতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো। পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তার কেন জানি চোখে পানি এসে পড়ল। টুকুন ভালো আছে পরী? হুম। আর তুমি? ভালো। অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন? তোমাদের আসতে দেখে দাঁড়ালাম। কি মনে করেছিলে, ভূত? পরী তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম বসি করল। আনিস অপ্রস্তুত হয়ে হাসল। কি যে করো তুমি পরী, লজ্জা লাগে।
ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে। পরি বলল, তুমি আগে যাও, সুটকেস থাক, রশিদ নিয়ে যাবে। আনিস হাসি মুখে হাঁটতে লাগলো। বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলো। তার অভ্যাসই এরকম, যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন। কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না। আনিসের বাবা চেঁচিয়ে বললেন, একটা জল চৌকি এনে দে না কেউ, বসুক। সবগুলি হচ্ছে গাধা। রুনু হাঁ করে দেখছিস কি? পাখা নিয়ে হাওয়া কর। আনিসের ছোট ভাই আজিজ বলল, খবর দিয়ে আসে নাই কেন দাদা? খবর দিলে স্টেশনে থাকতাম। আনিস কিছু বলল না, জুতোর ফিতা খুলতে লাগলো। আনিসের মার কান্না তখনও থামেনি। এবার আজিজ ধমক দিল, আহ মা, তোমার ঘ্যানঘ্যানি থামাও। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল। সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন, তোর শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস? পেটের ওই অসুখটা সারেনি? চিকিৎসা করাচ্ছিস তো বাবা? সবাই লক্ষ্য করল আনিসের শরীর সত্যিই খারাপ হয়েছে। কণ্ঠের হাড় বেরিয়ে গেছে, গাল ভেতরে বসে গেছে। আনিসের বাবা বললেন, স্বাস্থ্য খারাপ হবে না? মেসের খাওয়া, 5 বছর মেসে থাকতাম, জানি তো সব। বুঝলে আনিসের মা, মেসে খাওয়ার ধারাই ওই। পরি একটু দূরে দাঁড়িয়েছিল। আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে, তবে তার ভেতরে যেতে ইচ্ছা করছে না। পরির শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন, ও কি বৌমা, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? রান্না চড়াও গিয়ে, তার আগে আনিসকে চা দাও 1 কাপ। পরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো। রুনু এলো তার পিছু পিছু। রুনু হেসে বলল, আমি চা বানিয়ে আনছি, তুমি ভাইজানের কাছে থাকো ভাবি। পরি লজ্জা পেয়ে হাসল। তুই না ভারী ফাজিল হয়েছিস রুনু। হয়েছি তো হয়েছি, তোমাকে একটা কথা বলি ভাবি। কি কথা? রুনু ইতস্তত করতে লাগলো। পরি অবাক হয়ে বলল, বল কি বলবি? বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি। ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি, দোহাই তোমার। পরি আশ্চর্য হয়ে বলল, পছন্দ হয়নি কেন রুনু? ছেলেটা তো বেশ ভালোই, কত জায়গা জমি আছে, তার উপর স্কুলে মাস্টারি করে। করুক, আমার একটুও ভালো লাগেনি। কেমন যেন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে। না না ভাবি, তোমার পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা, পায়ে পড়তে হবে না, আমি বলবো। রুনু খুশি হয়ে বলল, তুমি বড় ভালো মেয়ে ভাবি। তাই নাকি? হুম, ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না? পরে জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো। বলো না ভাবি, খুব খুশি লাগছে? লাগছে। রুনু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, থেমে থেমে বলল, ভাইজানের চাকরিটা বড় বাজে, বৎসরে 10টা দিন ছুটি নেই, গত ঈদে পর্যন্ত আসলো না। পরি কিছু বলল না, চায়ের কাপে চিনি ঢালতে লাগলো। রুনু বলল, এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে গিয়ে থাকো ভাবি। মেসের খাওয়া খেয়ে তার শরীরের কি হাল দেখেছ? পরি মৃদুস্বরে বলল, 2 জায়গার খরচ চালানো কি সহজ কথা? অল্প কটা টাকা পায়। চা হয়ে গেছে, নিয়ে যা রে রুনু। রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে। বাবা বলেছেন, ছেলে হলো তোমার বিএ ফেল, তবে এবার প্রাইভেট দিচ্ছে,
বংশ টংশ খুবই ভালো। ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন, তাকে এক ডাকে সবাই চেনে। আনিসের মা বলছেন, ছেলে দেখতে শুনতে খারাপ না, রংটা একটু মাজা। পুরুষ মানুষের ফর্সা রং কি আর ভালো? ভালো না। আনিস বলল, রুনুর পছন্দ হয়েছে তো, তার পছন্দ হলে আর আপত্তি কি? পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে। তিনি বললেন, রুনুর আবার পছন্দ অপছন্দ কি, আমাদের পছন্দ নিয়ে কথা। আনিস রুনুর দিকে তাকিয়ে হাসল। লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে। আনিসের বাবা বললেন, কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি, তুই দেখ। কাল বিকেল পর্যন্ত তো থাকবো না বাবা, আজ শেষ রাতেই যাব। সে কি, ছুটি নিয়ে আসিনি তো, কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মনসিংহ। অনেকদিন আপনাদের দেখি নাই, কাজটাও হয়ে গেল সকাল সকাল, তাই আসলাম। একটা দিন থাকতে পারিস না? হুম, কাল অফিস ধরতেই হবে, প্রাইভেট কোম্পানি, বড় ঝামেলার চাকরি। আনিস একটা নিঃশ্বাস ফেলল। সবাই চুপ হয়ে গেল হঠাৎ। 4 মাস পর এসেছে আনিস, আবার কবে আসবে কে জানে। আনিসের মা কাপা গলায় বললেন, তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না। আনিস হেসে উঠল, গায়ের শার্ট খুলতে খুলতে বলল, বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়ি এসে বসে আছি, তাহলে চাকরি নট হয়ে যাবে। গোসল করব মা, গা কুটকুট করছে। কুঁয়ে করবি? পানি তুলে দেব? হুম, পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ,